ডক্টর মোশতাক আহমেদ, আপনার কাছে আসতে চাই। স্পুটনিক ভি নিয়ে আমরা এখন আলোচনা করছি এবং আমাদের অনুমোদন পেয়ে গেছি। স্পুটনিক ভির কার্যকারিতা বলা হচ্ছে 91%। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, যদি এতটাই কার্যকারিতা হয়, সব দেশই এটাকে অনুমোদন দিচ্ছে, তাহলে কেন ডব্লিউএইচও এখন পর্যন্ত অনুমোদন দিচ্ছে না? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, স্পুটনিক ভি আমরা ল্যান্ডসেটের যে একটা পরিসংখ্যান বের হয়েছে, সেখানে যে জানতে পেরেছি এটা 90-এর উপরে এটার দিয়ে। কিন্তু এখন হয়েছে কি, এটা অনেক দেশে চলছে। ডাব্লিউএইচও মানে বিশ্বের প্রায় 40-50টা দেশে কিন্তু এটা চলছে, বা অনেক অনেক দেশই চেষ্টা করছে এটা নেওয়ার জন্য। কিন্তু এটা কিছুটা হয়তো বা রাজনৈতিক। ইউরোপীয় ইউনিয়নে আপনারা জানেন, জার্মানি এবং হাঙ্গেরি অলরেডি নিয়েছে, জার্মানি এবং অস্ট্রিয়া এটা নিতে চাচ্ছে। তবে সেখানে ইউরোপীয় ইউনিয়নের পারমিশন লাগবে বলে এইসব কারণে, বা ডাব্লিউএইচও বলেন বা ইউরোপিয়ান বলেন, এখানে কিছুটা আমার কাছে মনে হয় কিছুটা রাজনৈতিক ব্যাপার হতে পারে। কিন্তু এটা কিন্তু একদম প্রথম সারির ভ্যাকসিন। ওই আমেরিকার ফাইজারের যে ভ্যাকসিনটা আছে, আমেরিকার যে মডার্না ফাইজারের যে ভ্যাকসিনটা আছে, ঠিকই তার পাশাপাশি এটাকেও বলা যাবে এটার সক্ষমতা অলরেডি প্রমাণিত। 92% মতো এটা এটা কাজ করে, এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা শুনিনি, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। ফলে এটা 18 বছরের উপরে থেকে সবার জন্যই এটা এটা দেওয়া যাবে। ফলে এটা হয়তো সময় লাগবে। আপনি জানেন যে পাশের ভারতেও কিন্তু এটা অনুমোদিত হয়েছে, আগামী মে মাসে এটা ভারতেও আসবে, এবং বিশ্বের অধিকাংশ দেশ কিন্তু এই টিকা পাওয়ার জন্য চেষ্টা করছে। জি, ধন্যবাদ জনাব মুশতাক। আমাদের সাথে বিভাস বাড়ে রয়েছেন। বিভাস বাড়ে, একটু আসতে চাই আপনার কাছে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমদানি করা হবে G2G ভিত্তিতে। সেই আমদানির প্রক্রিয়াটা কি আমাদেরকে একটু বলবেন? টু গভর্নমেন্ট ভিত্তিতে আনা হবে আমরা জানি, কিন্তু গভর্নমেন্ট কি আসলে নিজেই আনবে, নাকি অন্য কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে যাচ্ছে তার হয়ে কাজ করার জন্য? শুভ সকাল। দেখেন, আমাদের যখন অক্সফোর্ডের টিকা আসলো তখনও কিন্তু আমরা G2G ভিত্তিতে একটা কথা সামনে আসলো, আলোচনাটাও হলো কিন্তু একদম রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে, সরকারের শীর্ষ পর্যায় থেকে। কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে কোনো প্রতিষ্ঠান সেখানে যুক্ত, মানে এবং তারা দাবি করলো যে তাদের সাথেই সিরামের চুক্তি হলো, মানে ভ্যাকসিনকোর কথা যদি বলি। তো এইরকম বিষয়টা হয়তো সেরকমই হচ্ছে, কিন্তু আলোচনাটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এখন ওই জায়গাটাও কিন্তু আমরা এক পর্যায়ে দেখলাম যে G2G ভিত্তিতেই হচ্ছে, কিন্তু আবার দেখলাম আমাদের ভ্যাকসিনকো দাবি করছে তাদের সাথেই চুক্তি হলো। শেষ পর্যায়ে দেখা গেল আসলে গভর্নমেন্টের ভূমিকাটাই এখানে মুখ্য। তো মানে আলোচনার ক্ষেত্রে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হলো কিছু হয়তো সরাসরি সরকারের মাধ্যমে আনবে, কিন্তু এখানেও একটা সেই মানে প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির বিষয় আসবে আশা করা যাচ্ছে, এখন পর্যন্ত যেটা আলোচনা আর কি। তো সেই ক্ষেত্রে আমরা মনে হয় যে আমাদের আশাটা, মানে আসলে টিকে আসাটাই এখানে আমার মুখ্য মনে হচ্ছে, এবং আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে আসলে মনে করি যে আমাদের জন্য সেটাই মঙ্গলজনক। এবং প্রসেসিং এ যদি আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে যায় এবং সেই আলোচনার মধ্যেই থেকে যায়, তখন জটিলতা তৈরি হবে। এবং বেসরকারি প্রতিষ্ঠান হলে একটা সুবিধা হলো যে প্রক্রিয়াটা অনেক দ্রুত হয়, এবং তারা দ্রুত, সেটা বাণিজ্যিক স্বার্থেই হোক আর যে স্বার্থেই হোক না কেন, সেটা তারা দ্রুত কাজের ক্ষেত্রে নেমে পড়ে আর কি। আমার মনে হয় সেই জায়গাটায় যাওয়াটাই হয়তো বা সেই দিকেই যাচ্ছে আর কি। সেটা অবশ্যই। অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ, আপনার কাছে একটু যদি আসি, আমরা এখন তো একটা সুখবর পেলাম যে টিকা নিয়ে আমাদের দুশ্চিন্তা কাটছে, এবং যে ভয়টা আমরা পাচ্ছিলাম হয়তোবা মে মাস অথবা জুনের দিকে আমাদের স্পাইকটা আরও উপরের দিকে যাবে, হয়তোবা টিকা নিলে সেটা কিছুটা আমরা ধারণা করতে পারি যে আমরা এখন আর ভয়ঙ্কর কোনো পরিস্থিতির দিকে যেতে পারছি না। তবে এর প্রক্রিয়াটা আসলে কি হবে? আমরা কিন্তু দেখেছি যে প্রথম যখন অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে, এক ধরনের সমন্বয়হীনতার মধ্যে ছিল। বয়স কতটা হতে যাচ্ছে, 40 না 50 না কত? এদিকে আবার হাইকোর্ট থেকে কিন্তু একটা রুলও জারি হয়েছিল যে কেন 40 বছরের বয়সসীমা বেঁধে দেওয়া হবে টিকাতে। এখন প্রক্রিয়াটা কি হতে যাচ্ছে? আমরা কি আবারও বয়সসীমা বেঁধে দিব, নাকি আমরা যারা সবচেয়ে বেশি ভালনারেবল তাদেরকে দিব, নাকি সবাই পাবে টিকা? না, এখনো এখনো কিন্তু এটার সম্বন্ধে আমরা পরিষ্কার না, এটা বয়স ভিত্তিক কেমন হবে। কিন্তু আমরা আশেপাশের দেশে দেখছি, যেমন ভারতে তারা 18 বছরের ঊর্ধ্বে সবাইকে এখন এই টিকাগুলো দিতে বলছে। আর আমরা দেখছি যে নতুন যে স্ট্রেন এসেছে, সেই স্ট্রেনে কিন্তু তরুণরাও আক্রান্ত হচ্ছে। আগে যেটা ছিল যে তরুণরা খুব কম আক্রান্ত হতো, বয়স্ক লোকরা বেশি আক্রান্ত হতো, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু এখন আর নাই। তবে এখনো সরকারের কাছ থেকে এটা আমরা পরিষ্কার জানি না যে কোন বয়সে দেওয়া হবে। তো সরকারের নিশ্চয়ই টার্গেট আছে অ্যাটলিস্ট 18-র উপরে সবাইকে দেওয়ার। হয়তো হয়তো টিকার এটা প্রাপ্তির উপর নির্ভর করছে, নিশ্চয়ই সরকার সেদিকেই খেয়াল করবে।
যেহেতু জি। আমাদের জি জি জনাব মোশতাক, একটু জানতে চাচ্ছিলাম যে আমার প্রথম ডোজের টিকা যারা নিয়েছেন দ্বিতীয় ডোজটা দিতে যেয়ে অনেকেই ঘাটতির মুখে পড়তে যাচ্ছেন। আমার এই মুহূর্তে যে পরিমাণ টিকা মজুদ আছে সেক্ষেত্রে স্পুটনিক ভি যদি আসে দ্বিতীয় ডোজ হিসেবে কি সেটা নেওয়ার আর কোনো মানে তাদেরকে কি সেটা নিতে হবে? যদি নিতেই হয় তাদেরকে, সেটা আসলে অ্যাস্ট্রাজেনেকার টিকার সাথে কিভাবে মার্চ করবে? না, এখানে একটু তফাৎ আছে। অ্যাস্ট্রাজেনেকার টিকা স্পুটনিক ভি টিকাটা একটু ডিফারেন্ট। এখানে যদিও একটা ভেক্টর অ্যাডিনোভাইরাস ব্যবহার করা হয়েছে, এখানে অ্যাস্ট্রাজেনেকা শিম্পাঞ্জির অ্যাডিনোভাইরাস ব্যবহার করা হয়েছে, এখানে হিউম্যান অ্যাডিনোভাইরাস 5 এবং 26 করা হয়েছে। এবং এই স্পুটনিকের ভির কিন্তু প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দুইটি আলাদা, একই রকম। যেখানে আমরা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের কিন্তু প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ সেম ভাইরাস দিয়ে দেওয়া হতো বা সেম টাইপের ভ্যাকসিন। ফলে এখানে কিন্তু সরকার কিন্তু আমরা যেটা জেনেছি, সরকার চেষ্টা করছেন যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন অন্য কোন সোর্স থেকে, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এনে এই ঘাটতিটা পূরণ করে দেবেন। সরকার এটা চেষ্টা করছেন এবং হয়তো সেখানে আমরা জেনেছি যে সরকার সেখানে আশা করছে যে ওনারা পাবেন। তবে স্পুটনিক ভি এখন পর্যন্ত এরকম কোন রিসার্চ হয়নি যে এই অক্সফোর্ডের ভ্যাকসিন স্পুটনিক এটা মিক্স করে দেওয়া হয়, এরকম কোনো জার্নালে পাবলিশ হয়নি। তো যেটা দেওয়া হবে সেটাই কিন্তু দিতে হবে। এই সেটার কিন্তু কোনো সেটা সেটা অবশ্যই। বিভাস বাড়ুই, আমরা আমরা এর আগের বার এটা যেটা আমরা বলছি যে স্পুটনিক ভি আসছে 40 লাখ ডোজ। আমরা গেলবার যখন আমাদের অ্যাস্ট্রাজেনেকার টিকা এলো, সে অ্যাস্ট্রাজেনেকার টিকা কিন্তু সঠিকভাবে বন্টন করতেও আমরা আসলে অনেক সমন্বয়হীনতা দেখেছি। যেমন এখন আমরা দেখছি যে ফার্স্ট ডোজ এখন বন্ধ করার ঘোষণা দিয়েছে, ফার্স্ট ডোজ মানুষ নিয়েই যাচ্ছে, আবার সেকেন্ড ডোজে অনেক বড় একটা অংশ আমাদের ঘাটতিতে আছে। আমরা বন্টনটা কিভাবে করব, এই বন্টনের দায়িত্বটা কে নেবে, সেখানেও কি আবার সমন্বয়হীনতার এই ট্যাগটা আবার লেগে যাবে কিনা? আমরা যান্ত্রিক ত্রুটির কারণে বিভাস বাড়ির কাছে আপাতত যেতে পারছি না। অবশ্যই আমরা আবার তার সাথে কানেকশনটা স্ট্যাবলিশ করার চেষ্টা করছি। অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ, আপনার কাছে একটু আসতে চাই। বেশ কয়েকদিন ধরে একটা প্রবলেম চারপাশে দেখা হচ্ছে যে টিকায় রক্ত জমাট বাঁধার একটা কথা চলে আসছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই এটা কতটা আসলে একটা গুরুত্বপূর্ণ এবং কতটা আসলে এদিকে নজর দেওয়া উচিত, এরকম কি কোনো স্টাডি আমাদের হাতে আছে কিনা? না। হ্যাঁ, ধন্যবাদ। যেটা আমরা জেনেছি যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে একটু সন্দেহ ছিল। অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে বলা হচ্ছে যে ইয়াংদের, যারা 30 বছর নিচে, যারা এদের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধা। তবে এটার কিন্তু সম্ভাবনা 1 লাখে দেখা যাচ্ছে 2-3 জনের হচ্ছে। কিন্তু এই করোনা ভ্যাকসিনে যদি করোনা ভাইরাসে যদি আক্রান্ত হয়, অন্যান্য কারণে এর চেয়ে বেশি রক্ত জমাট বাঁধার প্রবণতা থাকে। ফলে কিন্তু এটাকে একটা নেগলিজিবল অ্যামাউন্ট বলা হচ্ছে। তারপরেও এটা নিয়ে একটু এই অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে বিভিন্ন দেশে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, স্টাডি হচ্ছে বা জানার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো কিন্তু ক্লিয়ার কিছু পাওয়া যায়নি। তবে বলা হয়েছে এটা খুব কম। এটা কিন্তু এমনি সাধারণ মানুষের ডিপেন্ডেন্স সম্পত্তি আমরা যেটা বলি বা এটা কিন্তু একটা পার্সেন্টেজ আছে, এটা হয়। তার চেয়েও এটা কম, লাখে 2 জন 1 জন এটা হতে পারে বা হচ্ছে, এরকম একটা সন্দেহ আছে। কিন্তু আমাদের যেটা স্পুটনিক ভি যেটা আসছে, সেটার ক্ষেত্রে এই ধরনের কোনো জটিলতা সম্বন্ধে আমরা কিন্তু এখন জানি। ধন্যবাদ জনাব বিভাস বাড়ুইর সাথে আবারও আমরা সংযুক্ত হতে পেরেছি। বিভাস বাড়ুই, আমরা যদি কালের কণ্ঠের খবরটি দেখি দুশ্চিন্তা কাটছে টিকা নিয়ে, সেখানে কিছু কথা বলা হয়েছে যে নাইচেকের সুপারিশ করা 6 টিকায় জরুরি অনুমোদনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, অর্থাৎ 6টি টিকা আমরা আনতে পারবো, যেটা সরকার এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এবং রাশিয়া ও চীনের টিকা সরাসরি আমদানি করবে সরকার, উৎপাদনে আলাদা চুক্তির প্রক্রিয়া চলছে বেসরকারি কোম্পানির সঙ্গে। অর্থাৎ আমরা আসলে টিকার যে তীব্র সংকট ভেবে আতঙ্কিত হচ্ছিলাম, সেই জায়গা থেকে মোটামুটি হাঁপ ছেড়ে বাঁচা গেছে। কিন্তু আমার কথা হচ্ছে কবে নাগাদ আসলে এই প্রক্রিয়া শুরু হয়ে আবারও আমরা সহজ স্বাভাবিক হতে পারবো বলে আপনার কাছে মনে হচ্ছে, যদিও মের শুরুর কথা বলা হচ্ছে?
হ্যাঁ, এটা আসলে কি মেয়ের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়ার সম্ভাবনাটাই বেশি। মানে যত কথাই বলা হোক যে শুরু হচ্ছে সেই ক্ষেত্রে হয়তো আমার মেয়ের মাঝামাঝি সময় থেকেই প্রক্রিয়াটা কোথাও না কোথাও এর কোনো দেশ থেকেই হয়তো এক প্রক্রিয়াটা শুরু হবে, সেটা রাশিয়া, চীন, যে কোনো মাধ্যমে হোক না কোনো মেয়ের মাঝামাঝি সময় আমরা পেতে শুরু করব। সেটাও আমাদের জন্য একটা বড় খবর যে মে পর্যন্ত আমাদের অস্ট্রাজেনিকার টিকা মানে অক্সফোর্ডের টিকার মাধ্যমে আগানো সম্ভব হলেও আমরা মেয়ের মাঝামাঝি সময় হয়তো কোন নতুন টিকাও পেয়ে যাব, সেটা আমাদের জন্য একটা বড় সুখবর এবং এই প্রস্তুতিটা আগে থেকে হওয়াটাই বেটার। তবে এখানে আমার একটা বক্তব্য হলো যে আমরা যখন শুধু সিরামের দিকে তাকিয়েছিলাম সেই সময়টাও আমাদের মানে ধারণা নেওয়া উচিত ছিল যে এটা একটা স্বাভাবিক সময় নয়, এটা যে কোনো সময় একটা সংকটের মুখে পড়তে পারে। ইন্ডিয়া সংকটের মুখে পড়তে পারে, বিশ্বের অন্যান্য দেশেও পড়ছে, এবং এই প্রস্তুতিটা আগে থেকে নিলে আমাদের আজকে হয়তো বিকল্পের জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো না। এই বিকল্পের চিন্তাটা আগে থেকে করা হয়, এটা ভালো ফল দিত আর কি। কিন্তু তারপরেও আমাদের উদ্যোগটা এখন দ্রুতই হচ্ছে, এর মাঝামাঝি বিভাস সময় ভাই, থেকে হয়তো বিকল্প আমরা পেতে চিন্তা শুরু কি করব। আমরা এখন করব? কারণ আমরা তো দেখছি যে 6টা টিকার আনার কথা বলা হচ্ছে, 40 লাখ ডোজ আগামীতে আসছে। তো তার মানে তো এটা না যে ওই সংখ্যাটুকু এলে পরে আবার সেটা ফিউচার সিকিউরড হয়ে যাবে। আবারও তো কোনো না কোনো সময় কোনো না কোনো দেশ সংকটে পড়তে যাবে, আমরাও সংকটে পড়তে যাব। তো সেই ব্যাকআপ প্ল্যানটাকে এখন আমরা করছি। হ্যাঁ, এটা আমাদের জন্য একটু দেরি হচ্ছে। তো আমরা যখন শুরুতে আসলে ইন্ডিয়ার মাধ্যমে যে প্রক্রিয়াটা শুরু হলো, আমরা সেই সময়টাই আমরা বিকল্পের কাজ শুরু করতে থাকলে হয়তো একটা পর্যায়ে আমাদের হাতে একাধিক অপশন থাকতো, কিন্তু এখন আমাদের কিন্তু একাধিক অপশন পেতে আরো সময় লাগতেছে। এটা আমাদের একটু প্রক্রিয়া দেরি হচ্ছেই বলতে হবে। তবে তারপরে সুখবর যে আমরা সেই প্রক্রিয়ায় দ্রুত ঢুকতে পারছি। এখন সেটা কবে শুরু করতে পারবো সেটার দিকে আমাদের আসলে ফলাফল নির্ধারণ করতেছে, হয়তো মেয়ের মাঝামাঝি সময় সেটা আমরা পেতে শুরু করব। সেটা অবশ্যই। অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ, আপনার কাছে একটু আসি। আমরা গত 2-3 দিন ধরে যেই করোনার আপডেটগুলো দিচ্ছি, সেখানে আমরা দেখছি যে করোনার কিন্তু সংক্রমণ কমে যাচ্ছে। 12% এখন সংক্রমণ চলে এসছে। ঠিক লেভেলে একটা করোনার শনাক্তের যে পরীক্ষা সেগুলো চলছে, কিন্তু শনাক্ত কমে আসছে, মৃত্যুর হারটাও কমে আসছে এবং আশা করা যাচ্ছে যে ধীরে ধীরে এটা কমে আসবে। এই যে লকডাউনটা আমরা দিয়েছিলাম, সেই লকডাউনে হয়তো বা কিছুটা ফল আমরা পেতে যাচ্ছি, কিন্তু আমরা তো এখন দেখছি যে যেহেতু মার্কেটগুলো খুলে দেওয়া হয়েছে, তীব্র যানজট হচ্ছে, অর্থাৎ সংক্রমণটা বৃদ্ধির কিন্তু এখন আরও একটা সুযোগ রয়ে গেছে। আমাদের এই সংক্রমণের হারটা যে নিম্নমুখী, সেটা কি বজায় থাকবে নাকি আবারও একটা স্পাইক আমরা দেখতে পাবো? ধন্যবাদ আপনাকে। না, সেটা হচ্ছে দেখেন, সরকার যে লকডাউনটা সঠিক সময় দিয়েছে, আমি যেটা বলবো সঠিক সময় দেওয়াতে কিন্তু আমরা এটার একটা সুফল পাচ্ছি। এখন কিন্তু আমাদের সংক্রমণ কমেছে, হাসপাতালেরও মানে চাহিদাটা কিছুটা কমেছে। তবে আপনি যেটা বলছেন যে এই যে এখন মোটামুটি এখন অর্থনৈতিক কারণে হয়তো সরকার কিছুটা বাধ্য হয়েছে মার্কেট খুলে দেওয়ার জন্য। তো একদম যে ঢালাও ভাবে সবাই যাচ্ছে আগের মতো সেটা না, এবং একটা ডিস্ট্রিক্টের সাথে একটা ডিস্ট্রিক্টের যোগাযোগ কিন্তু এখনো বিচ্ছিন্ন আছে। সরকার যদি এভাবেও যদি মানে কিছুটা ঢিলা ঢালা বলতে পারে বা এভাবে যদি করতে পারে, আশা করি এটা আর বাড়বে না। কিন্তু এই আগের মতো একদম স্বাভাবিক অবস্থায় যাওয়া যাবে না। সেটা কিন্তু আমাদের পাশের দেশ ভারত, কিন্তু ভারতে কিন্তু এখন তীব্র খারাপ অবস্থা। আমরা আমাদের সেদিকে সতর্ক থাকতে হবে, এবং যে সামাজিক অনুষ্ঠান বলেন বা না, কিন্তু শুধু গণপরিবহন বন্ধ করে দিয়ে আসলে আর কতটা লাভ হবে? গণপরিবহন চললো না, কিন্তু প্রাইভেট কার তো চলছে। যিনি আসলে ঢাকায় আসার, তিনি তো একটি প্রাইভেট কার ভাড়া করে চলে আসতে পারবেন, ট্রাকের উপরে উঠে চলে আসতে পারছে নিম্ন আয়ের মানুষজন, অন্য কাভার্ড ভ্যানের মধ্যে করে চলে আসতে পারছে। শুধু গণপরিবহন বন্ধ করে আসলে কত শতাংশ সংক্রমণ রোধ করা সম্ভব? না, আমি সেটা বলছি না, কিন্তু কিছুটা হলেও কিন্তু সেটা কিন্তু ব্যাপকভাবে যার খুব দরকার, তিনি ছাড়া কিন্তু কেউ বের হচ্ছে না বা তিনি ছাড়া কেউ আসছে না। অন্য ডিস্ট্রিক্ট থেকে ঢাকাতেও খুব জরুরি কাজ ছাড়া তিনি আসছেন। ফলে এটার কিছুটা আমরা যদি আগে আগে যেটা আমাদের হয়েছে যে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, এটার জন্য কিন্তু আমাদের সংক্রমণ কিন্তু বেশ মানে বিশ্বের উপরে উঠে গিয়েছে। আমরা কিন্তু এই ভারতের মতো এখন যে ভারতের যে পরিস্থিতি হয়েছে, ওরকম দিকে যাচ্ছিলাম। ঠিক সময় সরকার যে লকডাউনটা দেওয়াতে সরকার কিন্তু এটাকে একটা কন্ট্রোলে নিয়ে আসছে, এবং আশা করি সেই অভিজ্ঞতা থেকে সরকার কিন্তু পুরোপুরি স্বাভাবিক অবস্থা আমরা যাওয়া যাবে না। আমাদের যখন ভ্যাকসিন হাতে আসবে, বিপুল সংখ্যক মানুষকে আমরা ভ্যাকসিন দিতে পারবো, আস্তে 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 আমরা অবশ্যই ভ্যাকসিন দেওয়ার পরে আমরা স্বাভাবিক পর্যায়ে যেতে থাকবো। বিভাস বাড়ি, আমরা কি আসলে সঠিক সময়ে লকডাউনটা দিতে পেরেছি? আর যদিও দেই, লকডাউন বলতে যা বোঝায় শাব্দিক অর্থে, সেটা কি আসলে আমরা প্রয়োগ করতে পেরেছি, নাকি আবারও সাধারণ ছুটির আড়ালে লকডাউন আমরা দিয়ে ফেলেছি?
দেখেন, এই যে একটা লকডাউন শব্দ আমাদের দেশে আসলে শুধু মুখেই ব্যবহার হলো আর কি, যদি বলি আমি, আমার এলাকায় কিন্তু প্রথম যেটা আলোচিত লকডাউন বলা হয় সেটা হচ্ছে রাজাবাজার। আমি কিন্তু সেই জায়গায় বসবাস করি এবং আমি মনে করি প্রথম পর্যায়ে ঢিলে ঢালা লকডাউনে অনেক সমালোচনা হয়েছে আর কি, কিন্তু এবারে আমার মনে হয় তার চেয়েও খারাপ অবস্থা হলো। তো এই যে প্রথম বছরের অভিজ্ঞতা যা আমরা দ্বিতীয় পর্যায়ে কাজে লাগাতে পেরেছি তাও কিন্তু হয়নি। তো এখন হলো একটা পর্যায়ে ভালো মোটামুটি মানে ছুটি ঘোষণা করা হলো, সেই সময়টাও যে একটা ভীতি ছিল সেটা কিন্তু আমরা দ্বিতীয় পর্যায়ে রাখতে পারিনি। তো আমার মনে হয় কি একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, হওয়ার পর 5 দিন পরে দেখা যাচ্ছে সেটা সুবিধা হচ্ছে না, আমি আবার মানে সময়টা বাড়িয়ে দিচ্ছি। এই দোকান খোলার ক্ষেত্রে যদি বলি, আমি এই 3টা করা হচ্ছে, 5টা করা হচ্ছে, আবার 8টা করা হচ্ছে। আমার মনে হচ্ছে এই মানে যেটুকুই কমতেছে সেটা হয়তো এই যে হয়তো সময়ের ব্যবধানে পরিবর্তন হচ্ছে, মানে এই করোনার হারে হয়তো কিছুটা কমতেছে মনে হচ্ছে, আক্রান্তের হার, কিন্তু এটাই মানে শেষ না, কারণ আমাদের জনজীবন এমন হচ্ছে না যার ফলে যে আমাদের আক্রান্তের হার কমে গেছে। আমার মনে হচ্ছে এটা প্রকৃতিগত ভাবেই কিছুটা হচ্ছে, কিছুদিন পর হয়তো আবার বেড়ে যাবে, কারণ এর চেয়ে কম মাত্রা এক সময় আমাদের ছিল। তো আমি আসলে এই জায়গাটায় খুবই হযবরল অবস্থা শুরু থেকে দেখতেছি এই লকডাউন আর ছুটি ঘোষণার জায়গাগুলো, জায়গাটায় এবং জনাব এবার আমি মনে করি প্রথম মোশতাক, পর্যায়ের চেয়ে জি ধন্যবাদ বিভাস ভাই, আপনি রয়েছেন আমাদের সাথে। জনাব মোশতাক, রাজধানীতে আমরা হয়তো ছুটির আদলে লকডাউন ঘোষণা করে মোটামুটি সামাল দিলাম, কিন্তু রাজধানীর বাইরে অর্থাৎ জেলা শহরগুলিতে তো কোনোভাবেই কিছু মানা হয়নি, এবং সেখানে আসলে কতটা সংক্রমণ হচ্ছে সে স্ক্রিনিং কি আসলেই আমাদের কোনোভাবে হয়েছে? আমরা কি জানি যে বড় বিভাগীয় শহর ছাড়া অন্যান্য জেলা শহরগুলোতে আসলে সংক্রমণের হার কি? গত 1.5 বছরে আমাদের সেই কোথাও ছোটভাবেও কোনো গবেষণা কি হয়েছে? সেটা 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 আপনি কি বলেছেন, জেলা শহরগুলোতে কিন্তু ওরকম টেস্ট হচ্ছে না, বা আমরা দেখছি যে সংক্রমণ সবচেয়ে বেশি ঢাকাতেই হচ্ছে। ফলে ঢাকাকে বরঞ্চ বলা যায় যে জেলা শহরগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখার একটা যে ইয়েটা, এটা হলে হয়তো কিছুটা জেলা শহরে এখান থেকে ভাইরাসটা যাবে না। তো জেলা শহরে যে ওইভাবে খুব বেশি পরিমাণে টেস্ট হচ্ছে না, ফলে আমরা কিন্তু তথ্য পাচ্ছি। তবে তারপরও আমি বলবো যে সরকার যেটা করেছে, ভারতের সাথে যে যোগাযোগ এখন একদম 14 দিনের জন্য ইয়ে করেছে, বিচ্ছিন্ন করেছে মানে যোগাযোগ, ফলে এগুলা যদি অব্যাহত রাখে সরকার, এবং এই যে আমাদের যে লকডাউনের যে ব্যাপারটা, সে প্র্যাকটিসটা সেটাও যদি ঠিক মতো রাখে, স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা অনুসরণ করি, স্ট্রিক্টলি যদি অনুসরণ করি, তাহলে নিশ্চয়ই আর আশা করছি এবং আমাদের একটা ফল আসলে পাওয়া যাবে, সেটা আমরাও বিশ্বাস করি। যেমন আজ আমরা যদি দেখি তাহলে দৈনিক ইত্তেফাকে কিন্তু এরকম একটা শিরোনাম ছেপেছে, যেখানে চিকিৎসকরা নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যে স্বাস্থ্যবিধি মানুন, আমাদের বাঁচান। এপ্রিলে 17 চিকিৎসকের মৃত্যু হয়েছে। আমরা অবশ্যই প্রত্যাশা করব মানুষ এই আবেদনটা শুনবে। অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে ব্যাপারে আলোচনা করার জন্য।